শেষ পর্যন্ত রাজপুত্র তুনির বর্মাকে রাজ্য হইতে নির্বাসন দিতে হইল। রাজা শিববর্মা তাহার জ্যেষ্ঠ পুত্র যুবরাজ ইন্দ্রবর্মাকে ডাকিয়া বলিলেন, তুনি যে অপরাধ করেছে তাতে মৃত্যুই তার একমাত্র দণ্ড, কিন্তু সে আমার পুত্র, তাকে চরম দণ্ড দিতে আমার হৃদয় ব্যথিত হচ্ছে। তুমি তাকে সঙ্গে নিয়ে রাজ্যের সীমানা পর্যন্ত পৌঁছে দিয়ে এসো। তাকে বলে দিও আমি তার মুখ দর্শন করতে চাই না, সে যেন আর কখনো এ রাজ্যে পদার্পণ না করে। যুবরাজ ইন্দ্রবর্মা বিষণ্ণ মুখে বলিলেন, যথা আজ্ঞা আর্য। ন্যূনাধিক 700 বছর পূর্বে নর্মদার উত্তর তীরে মহেশগড় নামে এক রাজ্য ছিল। রাজ্য আকারে বৃহৎ নয়, কিন্তু সমৃদ্ধশালী। কয়েক বছর আগে আলাউদ্দিন খিলজি যখন দেবগিরি রাজ্য লুণ্ঠনের জন্য দাক্ষিণাত্যে গমন করেন, তখন তিনি মহেশগড় রাজ্যের পাশ দিয়া চলিয়া গিয়েছিলেন, রাজ্যে প্রবেশ করেন নাই। কিন্তু ততোবধি নর্মদা অববাহিকার রাজ্যগুলিতে শঙ্কা ও সন্ত্রাসের সৃষ্টি হইয়াছিল। যবন জাতি অতি কপট ও নিষ্ঠুর, তাহারা বিশ্বাসঘাতক বন্ধুত্বের ভান করিয়া সদ্ভাব প্রতিপন্নকে হত্যা করে। যবন সম্বন্ধে সর্বদা সতর্ক থাকা প্রয়োজন। মহেশগড় রাজ্যেও এই সন্ত্রাসের ছোঁয়াচ লাগিয়াছিল। রাজশক্তি সৈন্যদল গঠন করিয়া আততায়ীর আগমন প্রতীক্ষা করিয়াছিল, কিন্তু বছরের পর বছর কাটিয়া গেল, যবনীরা ফিরিয়া আসিল না। ধীরে ধীরে অলক্ষিতে সতর্কতাও শিথিল হইতে লাগিল। সৈন্যদল হ্রাস পাইল। রাজপুরুষেরা বাহিরের দিক হইতে দৃষ্টি ফিরাইয়া আভ্যন্তরীণ ক্ষুদ্র কূটনৈতিক খেলায় মনোনিবেশ করিলেন। ভারতের ইতিহাসে এইরূপ ঘটনা বারংবার ঘটিয়াছে। শত্রু চোখের আড়াল হইলেই মনের আড়াল হইয়া যায়। আবার শত্রু যখন আচম্বিত ফিরিয়া আসে, তখন তাহা অপ্রত্যাশিত উৎপাত বলিয়া মনে হয়। আমরা অতীতকে বড় সহজে ভুলিয়া যাই, তাই বোধ হয় আমাদের ইতিহাসের প্রতি আসক্তি নাই। মহেশগড়ের রাজা শিববর্মার বয়স হইয়াছে। সেকালে রাজাদের বহু বিবাহ প্রচলিত ছিল। যিনি যতগুলি রাজকন্যা ঘরে আনিলেন, তাহার মর্যাদা তত বেশি। শিববর্মার 7টি মহিষী, পুত্র সংখ্যা 30-এর ঊর্ধ্বে। তন্মধ্যে কেবল জ্যেষ্ঠ পুত্র সিংহাসনের উত্তরাধিকারী। অন্য রাজকুমারদেরও কোনো কর্ম নাই। তাহারা আহার বিহার, মৃগয়া এবং প্রয়োজন হইলে যুদ্ধ করিয়া জীবনযাপন করেন। পুরুষানুক্রমে এই উদ্বৃত্ত রাজপুত্রেরা এবং তাহাদের পুত্রপৌত্রেরা রাজপুত জাতিতে পরিণত হইয়াছিলেন। তাহাদের সহজাত খ্যাতোত্তীত ছিল, তাই অদ্যাপি রাজপুত পুরুষের শৌর্যবীর্য বাহুবল ভুবন বিখ্যাত, এবং রাজপুত রমণীর গতিচ্ছন্দে রাজরানীর গর্ব সুপরিস্ফুট। তুনির বর্মা রাজা শিববর্মার 3য় মহিষীর গর্ভজাত 4র্থ পুত্র। তিনি কোনো কালে রাজা হইবেন সে সম্ভাবনা নাই। বাল্যকাল হইতেই তাহার স্বভাব দুরন্ত ও দুঃশীল। কেহ তাহাকে শাসন করিতে পারিত না। তারপর তিনি যখন বয়ঃপ্রাপ্ত হইলেন, তখন তাহার স্বভাব আরও প্রচণ্ড দুর্নমনীয় হইয়া উঠিল। তাহার আকৃতি যেমন সুন্দর, দেহ তেমনই বলশালী। তাহার প্রতিকূলতা করিতে কেহ সাহস করে না। উৎসর্গীকৃত বৃষের ন্যায় তিনি স্বাচ্ছন্দ্যচারী হইয়া উঠিলেন। ভোগব্যসনে তাহার রুচি রাজকবি ভর্তৃহরির পন্থা অবলম্বন করিল। জীবনে ভোগ্যবস্তু যদি কিছু থাকে, তবে তাহা মৃগয়া এবং নারীর যৌবন। যৌবনং বা বনং বা। রাজপুত্রেরা কেহই শান্তশিষ্ট মিতাচারী হন না, কিন্তু তাহাদের উচ্ছৃঙ্খলতা মাত্রা অতিক্রম করিলে প্রজাদের মধ্যে অসন্তোষ দেখা যায়। তুনির বর্মার আচার আচরণ লইয়া রাজার নিকট নিত্য অনুযোগ অভিযোগ আসিতে লাগিল। রাজা পুত্রকে সংযত করিবার চেষ্টা করিলেন, কিন্তু কোনো ফল হইল না। অবশেষে তুনির বর্মা এক অমার্জনীয় অপরাধ করিয়া বসিলেন। এক বৃদ্ধ ব্রাহ্মণের তরুণী ভার্যাকে অপহরণ করিলেন। মহাপাতকের মার্জনা নাই। রাজা পুত্রকে কারারুদ্ধ করিলেন, তারপর তাহার নির্বাসনের আদেশ দিলেন। কারাগার হইতে তুনির বর্মাকে মুক্ত করিয়া যুবরাজ তাহাকে অশ্বপৃষ্ঠে আরোহণ করিতে আদেশ করিলেন। স্বয়ং অন্য অশ্বে আরোহণ করিয়া নগরদ্বারের অভিমুখে চলিলেন। আগে পিছে 2 দল ধনুর্ধর রক্ষী চলিল। রাজপথের 2 পাশে নাগরিকের ভিড় জমিয়াছে। অধিকাংশই নীরব, ক্বচিৎ কেহ ধিক ধিক বলিয়া তিরস্কার জানাইতেছে।
তুনির বর্মার মুখে কখনো হিংস্র ভ্রুকুটি, কখনো খরসান ব্যঙ্গহাস্য। তিনি পাশে মুখ ফিরাইয়া যুবরাজকে জিজ্ঞাসা করিলেন, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? বদ্ধভূমিতে? ইন্দ্রবর্মা ধীর স্বরে বলিলেন, না, মহারাজ তোমাকে নির্বাসন দণ্ড দিয়েছেন। তুনির বর্মার অধর বিদ্রূপে বঙ্কিম হইয়া বলি উঠিল। তিনি বিকৃত হাস্য করিয়া বলিলেন, অসীম করুণা মহারাজের। তোমার যদি অধিকার থাকতো তুমি বোধহয় আমায় প্রাণদণ্ড দিতে। ইন্দ্রবর্মা ক্লান্ত নিঃশ্বাস ফেলিলেন, উত্তর দিলেন না। নগর হইতে রাজ্যের সীমান্ত বহু দূরে। নগর ছাড়াইয়া তাহার নর্মদার তীর ধরিয়া পূর্বমুখে চলিলেন। বেলা তৃতীয় প্রহরে রাজ্যের সীমান্ত স্তম্ভ দেখা গেল। সীমান্ত স্তম্ভের নিকট আসিয়া ইন্দ্রবর্মা অশ্ব স্থগিত করিলেন। একটি কোষবদ্ধ তরবারি তুনির বর্মার হাতে দিলেন, স্নেহার্দ্র স্বরে বলিলেন, ভাই, এই অশ্ব এবং এই তরবারি মাত্র এখন তোমার সম্পত্তি। রাজার আদেশে তুমি নির্বাসিত হয়েছ, কিন্তু তুমি ক্ষত্রিয়। তোমার ভুজবলই তোমার ভাগ্য। যাও, আর কখনো এই রাজ্যে ফিরে এসো না, কিন্তু মাঝে মাঝে মাতৃভূমিকে স্মরণ করো। তুনির বর্মা তীব্র তিক্ত বঙ্গহাস্য করিয়া বলিলেন, মাতৃভূমি? মহেশগড় আমার মাতৃভূমি নয়, বিমাতৃভূমি। এখানে সবাই আমার শত্রু। যদি কোনো দিন ফিরে আসি, একা ফিরব না, এই তরবারি হাতে নিয়ে ফিরে আসব। ইন্দ্রবর্মা জানিতেন ইহা ক্রোধের আস্ফালন মাত্র। তিনি দুর্দম সাহসী ও হঠকারী, কিন্তু সৈন্যদল গঠন করিয়া তাহার নেতৃত্ব করা তুনির বর্মার সাধ্যাতীত। ইন্দ্রবর্মা শান্ত ভৎসনার কণ্ঠে বলিলেন, ছি তুনির ভাই, তুমি রাজপুত্র, নিজের বংশে কলঙ্কারোপ করো না। তুনির বর্মা চিৎকার করিয়া উঠিলেন, আমার বংশ নাই, মাতৃভূমি নাই, পৃথিবীতে আমি একা। বলিয়া তিনি ঘোড়ার মুখ ফিরাইয়া পূর্ব দিকে ঘোড়া ছুটিয়া দিলেন।